সাদির কথা শুনে নাবিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, যেন বুকের ওপর জমে থাকা বড় কোনো পাথর নেমে গিয়েছে। সাদির প্রেসক্রিপশন করে দিলে নাবিলরা বিদায় নিয়ে চলে যায়। সাদিও নিজের কাজে মনোযোগ দেয়। পিহু সাদিরা চলে যাওয়ার পর থেকে এই রুমে শুয়ে শুয়ে ভেবে যাচ্ছে, নাবিল কেন এলো। পিহুর ভাবনার মাঝে ফোন বেজে উঠল। পিহু ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নাবিল বলে ওঠে, আচ্ছা পিহু, তুমি সাদি ভাইয়ের বোন। আমরা তো কখনো বলো নাই। তুমি বলেছ তোমরা দুই বোন। পিহু কি বলবে বুঝতে পারলো, সে তো সত্যি বলেছে। পিহু বুঝলো না কল করেই এসব কেন বলেছে। পিহুকে চুপ থাকতে দেখে নাবিল আবারও বলে উঠল, আমি তো তোমাকে দেখে অবাক হয়েছিলাম। তুমি সাদি ভাইয়ের বোন ভাবতেও অবাক হয়ে গেছি আমি। নাবিল কথায় পিহুর কপালে ভাঁজ পড়ে। পিহু চোখ ছোট করে প্রশ্ন করে, মানে? আরে সাদি ভাইয়া চুপচাপ আর তুমি চঞ্চল তাই আর কি। আচ্ছা, আপনি ভাইয়াকে কিভাবে চেনেন? পিহুর প্রশ্নে নাবিল হাসলো। ফোনের এপাশ থেকে সেই সিগ্ধ হাসি পিহুর মনে ধাক্কা খেলো। নাবিল হেসেই উত্তর দিল, আমি রাস্তায় আছি, বাসায় গিয়ে ফোন দিয়ে সব বলবো। আর শুনো, কাল 9টার দিকে চলে আসবা। কোচিংয়ে আমি অপেক্ষা করব। বলেই নাবিল কল কেটে দিল। পিহুর প্রচণ্ড রাগ লাগলো। আচ্ছা, সাদি যদি জানতে পারে পিহু আর নাবিলের প্রেম করছে, তখন কি হবে? আচ্ছা, নাবিলকে কিছু বলে দেয়নি তো? এসব ভেবে পিহুর মাথা খারাপ ঘুরছে। পিহু মোবাইলে কার্টুন দেখতেই দেখতে দেখতে ঘুমিয়ে গেল সেখানেই। সন্ধ্যা 7টা বাজে। সাদি বাসায় ফিরল, হাতে অ্যাপ্রন ঝুলানো, সাদা শার্ট ইন করা, কালো চশমা, বুকের ঝুলানোর চুলগুলো এলোমেলো লাগছে। সাদি উপরে না গিয়ে সোফায় বসলো। পিহু তখন টিভি দেখছে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু কই রে, একটু পানি খাওয়া তো। পিহু আর চোখে সাদিকে দেখলো, তারপর উঠে যেতে নিয়েই বলল, মামুনি মনে হয় ঘরে, একটু অপেক্ষা করুন, পানি দিচ্ছে। সাদিক কপাল কুঁচকালো। পুরনো একটা রাগ জন্মালো নতুন করে। সাদির চোখ মুখ গম্ভীর থেকে আরো বেশি গম্ভীর হয়ে গেল। সাদিক গম্ভীর কণ্ঠে পিহুকে উদ্দেশ্য করে বলল, তুই আমার আম্মুকে কি বলে ডাকিস? সাদির এমন গম্ভীর কণ্ঠে পিহুর পা থেমে যায়, গায়ের পশ্ম দাঁড়িয়ে যায়। পিহু পিছু ফিরে শান্ত কণ্ঠে বলে ওঠে, মামুনি। উঁচু করে পিহুর পানে তাকিয়ে রাগ দমন করার চেষ্টা করে বলল, আজ থেকে আর ডাকবি না। কোনো এক্সকিউজ ছাড়াই তুই আর ডাকবি না। পিহু অবাক হলো, সাথে ভুরু কুঁচকে গেল। পিহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে ওঠে। পিহু অবাক হলো, সাথে ভুরু কুঁচকে গেল। পিহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে ওঠে, ও আমারে কি ডাকবে না ডাকবে তাতে তোর সমস্যা কই? সাদে নিজের মায়ের কথায় যেন আরো রেগে গেল, তবুও শান্তভাবে বলল, ও তোমারে মামুনি বলে ডাকবে না, মানে ডাকবে না। আতিয়া বেগম বিরক্ত হলেন, ছেলের আবার কি হয়েছে? আতিয়া বেগম কিছু বলতে যাবেন, তার আগে পিহু মিনমিনিয়ে বলে উঠল, আমি 100 বার ডাকবো, আপনার কি? কথাটা পিহু আসতে বলল, সাদি স্পষ্ট শুনে। মুহূর্তে চোখ মুখে আবার রাগ দেখা দিল। সাদি পিহুর দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে রাগে কণ্ঠে বলে উঠল, কি বললি তুই? আর একবার বল। সাদির হুঙ্কারে পিহু সহ আতিয়া বেগমও কেঁপে উঠল। আতিয়া বেগম সাদিরকে শান্ত করতে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে বাবু? ও আমাকে মামুনি ডাকলে কি সমস্যা? সাদি আতিয়া বেগমের থেকে সরে গিয়ে কাট কাট কণ্ঠে বলল, কেন ডাকবে তোমার মামুনি? অন্য কোনো ওয়ার্ড নাই? পিহু আবারও বিড়বিড় করে বলে উঠল, এ তো বড় দামড়া পোলারে বাবু ডাকছে হে। সাদি শুনল, কিছু বলতে গিয়েও বলল না, কারণ জানে পিহু এখন মার খেতে পারে তার হাতে। আতিয়া বেগম এতক্ষণে বুঝে গেছেন ঘটনা খুব গভীর, তাই আতিয়া বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, আমি তোর মা, তাই আমারে মামুনি বলে ডাকে। হোয়াট? সাদির চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, মানে মেয়েরা তোমাকে মামুনিই ডাকবে? না, ডাকবে না। তুমি অনলি আমার আম্মু, ওর আম্মু না। কি হয়েছে তোর বল তো? আমি বলছি তোমাকেও মামুনি ডাকবে না তো ডাকবে না। আতিয়া বেগম দেখলো পিহুর মুখটা কালো হয়ে গেছে, হয়তো সাদির এমন বাড়াবাড়ির জন্য। আতিয়া বেগম বলল, ও আমার মামুনি বলে ডাকলে সমস্যা কি তাই বল আগে। ওকে তোমাকে মামুনি ডাকার? ও তোর বোন, আমার মেয়ে, তাই আমারে মামুনি ডাকবে? সাদি যেন আকাশ থেকে পড়ল, চোখ মুখ বড় করে অবাক হওয়ার কণ্ঠে বলল, হোয়াট? ও তোর বোনই তো।
আম্মু, তুমি কি পাগল হয়েছো? সে আমার ছোট চাচুর মেয়ে, নট মাই সিস। ওকে, সে একই তোর বোনই হয়। এই বারবার বোন বোন করো কেন? ও বোন না আমার, ও আমার চাচুর মেয়ে। ও যেন তোমারে মামুনি না ডাকে। আমার জাস্ট অসহ্য লাগে ও যখন তোমাকে মামুনি ডাকে। আতিয়া বেগম কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে পিহু নিজের ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে উঠল, থাক চাচি, আমার নিয়ে আর কিছু বলতে হবে না। আমি আর তোমারে মামুনি ডাকবো না। আসলে আমারই ভুল। যার মা নেই তার অন্যের আম্মুকে মা মনে করা উচিত নয়। আমি আর ডাকবো না। সাদি ভাইয়া, আপনার আম্মুকে মামুনি। আপনার আর অসহ্য লাগবে না। কথাগুলো বলে পিহু ভারাক্রান্ত হৃদয় আর উঁচুবোঝার চোখ নিয়ে সিঁড়ি বেয়ে ছুটে উপরে চলে গেল। তারপর নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। দরজাটা ঠেস দিয়ে বসে হাঁটুতে মুখ বুজে কেঁদে উঠল। তার খুব কষ্ট হচ্ছে আজ। নিজের বাবা মাকে মনে পড়ছে খুব। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ধারাহীন নোনা জল। পিহু হাঁটুতে মুখ গুজেই আওড়ালো, আম্মু জানো, এতদিন তোমার অভাব বোঝেনি। আসলে আমি এতিম আম্মু। আমার কেউ নাই, আপুও নেই। আজ ছাদি ভাইও মামুনিকে ডাক মতে নিষেধ করেছে। কাল থেকে হয়তো বাবাকেও বাবাই বলে ডাকা হবে না। আমারে একা রেখে চলে গেলে কেন আম্মু তোমরা? পিহুর এমন কথা বলে চলে যাওয়া দেখে ছাদি স্তব্ধ। আতিয়া বেগম ছাদির উপর প্রচণ্ড রেগে বলে ওঠে, নিয়ে খুশি তো? তুই মেয়েটাকে কাঁদাতে চাইছিলি, কাঁদিয়েছিস, খুব ভালো হয়েছে। তোর থেকে এটা আশা করি নাই, খুব নিষ্ঠুর হয়ে গেছিস তুই। বলে আতিয়া বেগম রাগে ভাব নিয়ে ঘরের দিকে চলে গেলেন। সাজি স্তব্ধ। সাজি বুঝতে পারে না ঘটনা উল্টে যাবে। সে এখনও বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। গাড়িতে নাবিল যখন বলেছিল পিওর মামুনি বলে ডাকাটা সাদির বোনের মতো বোঝায়, তখন সাদির খুব রাগ হয়েছিল। আর সেই রাগের জন্য সাদি এত বড় একটা ঝামেলা পাকিয়ে ফেললো। সাদি নিজের উপরেই নিজের বিরক্ত। দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। সাদি বড় বড় পা ফেলে উপরে নিজের রুমে চলে এলো। নিজের রুমে ঢোকার আগে পিহুর বন্ধ দরজা দেখে তাকে মনের কোণে একটু খারাপ লাগা কাজ করলো। আসলে সে কি কষ্ট দিয়ে ফেললো মেয়েটাকে? সাদি ভাবতে পারছে না। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে অ্যাপ্রনটা বাস্কেটে ছুঁড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বেশ লম্বা সময় শাওয়ার নেওয়ার পরে সাদি ব্ল্যাক ট্রাউজার আর খালি গায়ের টাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। সাদি রুমের চারদিকে একবার চোখ বোলালো না। সব গোছানো, তার মানে পিহু রুমে এসেছিল। সে ইচ্ছে করে সব কিছু অগোছালো করে রেখে দেয় পিহুর জন্য। সাদি জানালাটার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে দিয়ে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মন বলছে পিহুর কাছে যেতে, মেয়েটা কি করছে জানতে। তবে ইগো বাধা দিচ্ছে। সারি হাত চোখের উপর দিয়ে চোখ বুঝল। আপাতত মস্তিষ্ক ঠান্ডা করা প্রয়োজন, যার জন্য ঘুম প্রয়োজন। সাদি পাশ ফিরে শুয়ে রইল নীরবে। পিহু হাঁটু থেকে মুখ তুলে এগিয়ে চলো ব্যালকনির দিকে। ব্যালকনিতে গিয়ে কর্নারে থাকা দোলনায় বসে পড়ল। মাথায় এলিয়ে দিল দোলনায়। তারপর আকাশের দিকে তাকিয়ে কষ্ট ভরা হৃদয় নিয়ে ধীরে কণ্ঠে গেয়ে উঠল, দূর আকাশে কালো মেঘ জমেছে। চারদিকে পরিবেশ ঠান্ডা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝরছে মুষলধারে বৃষ্টি। সেই ভোররাত থেকে হুট করে বৃষ্টি শুরু, কোনো আগমনী বার্তা ছড়ায়। ঘড়ির সময় অনুযায়ী এখন সকাল 9টা। তবে বাইরের পরিবেশ দেখলে মনে হচ্ছে সন্ধ্যা 6টা। আজ আকাশে যেমন মন খারাপ কালো মেঘে ছেয়ে পুরো আকাশ, ঠিক তেমনই পিহুর মনও আজ বেশ খারাপ। তার মনের আকাশের মতো কালো মেঘ, তবে আকাশের মতো বসন হচ্ছে না তার চোখ দিয়ে। পিহু একদৃষ্টিতে বিছানার পাশে জানালা দিকে বাইরে তাকিয়ে আছে। জানালা দেখে মেন রাস্তা দেখা যায়। পিহু জানালার পাশে পা গুটিয়ে হাত ফিজিক্স বইটা নিয়ে বাইরে জানালা দিকে তাকিয়ে আছে তো আছেই। বাইরে রাস্তার পাশে কয়েকটা শিশু বৃষ্টি ভিজছে আর হাসছে। পিহুরও খুব ভিজতে ইচ্ছে করছে, তবু নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে বাচ্চাদের পানি ছোড়াছুড়ি দেখতে থাকলো। পড়া বাদ দিয়ে দুনিয়ার সব কিছু দেখতেই পিহুর ভালো লাগে। পড়তে বসলে এই দুনিয়ার যত সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, সাহিত্যপ্রেমী জেগে ওঠে। পিহু বোঝে না এই পড়াশোনা কে আবিষ্কার করেছিল। নির্ঘাত সে বেছে নেই, নয়তো পিহু নিজ দায়িত্বে তাকে খুন করে বুড়িগঙ্গা নদীতে পচা পানিতে ফেলে দিত। তার উপর পিহু আবার কোনো আক্কেলের শ্বাস নিয়ে পড়তে গেল।
বিয়ে করবে, সংসার করবে, কয়েকশো বাচ্চা কাচ্চা হবে। এইসব পড়াশোনা তার জন্য নয়। কয়েকটা ভাবা মাত্রই পিহুর চোখ চিকচিক করে উঠল। বইটা খাটের উপর রেখে দ্রুত নেমে দাঁড়ালো। তারপর হাঁটা বইটা আবার বিছানা থেকে নিয়ে পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। বইটা টেবিলে রেখে পিউ বিড়বিড় করে বলল, দেখ বই, তোর জায়গায় আমার টেবিলে। এ, তুই আমার পিছু ছেড়ে দে। আমার কিউট একখান মোবাইলের কথা ভুলে যাচ্ছি তোর জন্য। কথাটা বলে পিউ হাসে, আবার বলল, বই, তুই আবার রাগ করিস না। আমি বৃষ্টিতে ভিজে এসে তোরে আমার কম্বলে মাজে নিব। তুই রাগ করে আমার পরীক্ষায় ফেল করিয়ে দিলে নাবুর বাচ্চা আমার এই রিক্সাওয়ালার দাদুর সাথে বিয়ে দিয়ে দিবে। পিউ একা একা বকবক করতে করতে ভালোই লাগছিল। হঠাৎ বিছানার বালিশের কোনায় অবহেলায় পড়ে থাকা মোবাইলটা ফোনটা বেজে উঠল। পিউ বিরক্ত হয়, তার এমন গুরুত্বপূর্ণ সময় কে কল দিল। পিউ বিছানার দিকে যেতে গিয়ে আবার ফিরে এসে ফ্রিজ বইয়ের দিকে তাকিয়ে বলল, আমার মনে তোর সতীন কল দিছে। দেখলি, যেই তোর লগে কথা বলছি অমনি কল কেটে দিয়েছে। আর আমার সতীন ওই পেটমোটা ফিজিক্সের মাহবুব স্যার খালি আমারে পিটায়। বেটার টাকলা মাথায় ঠাড়া পড়ুক। কল বাজতে বাজতে কেটে গেল। পিউ দুটো পা চালিয়ে বিছানার পাশ থেকে ফোন নিয়ে ফোনের স্ক্রিনে চাপ দিতেই ভেসে এলো জেরিন। জেরিনের আবার কল। পিউ হামি দিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে জেরিন বলে ওঠে, কিরে কই ছিলি? কল ধরলি না কেন? পিউ আবার মুখে হাত দিয়ে হামি তুলে সিরিয়াস কণ্ঠে বলো, পড়ছিলাম। তুই পড়ছিলি? কোনো কোনো সন্দেহ? না না, এই বৃষ্টির মাঝে পিহুরানি ঘুমানো বাদ দিয়ে পড়ছিল। হজম হচ্ছে না কথাটা। পিউ বিরক্তের চোখ কুঁচকালো। কী জন্য ফোন করেছিস? আরে আজ স্যার পড়াবেন না। কোন স্যার? আরে মাহবুব স্যার। কথাটা শুনতে পিহুর মনে শান্তির স্রোত বয়ে গেল। তবে পিহু প্রকাশ না করে পুনরায় জিগালো, কেন? জেরিন একটু মন খারাপের সুরে বলে উঠল, আর বলিস না, স্যারের বাবা অসুস্থ, গ্রামে যাচ্ছে তারা। কি বলিস সত্যি? হুম রে। তাহলে তো পরীক্ষা নেবে না? না। কেন বলতো? আসলে, পিউ কিছু বলার আগেই জোরে বিকট আওয়াজে একটা বাজ পড়ে। পিউ ছিটকে মোবাইল ফেলে দিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ চেপে ধরে। বিশাল ভয় পায় সে। বৃষ্টি ভালো লাগে, তবে আকাশে ঢাকা বাজ পড়া, বিদ্যুৎ চমকানো তার কাছে ভীতিকর। খুব ভয় পায় সে। আতিয়া বেগম রান্না করছিল। প্রতিদিন খুব সকালে রান্না বসালেও আজ ছেলেমেয়েরা বৃষ্টির কারণে বাড়িতে থাকবে। সাদিয়াস হসপিটালে যাবে না। পিরু কলেজ ছুটি। একটু আগে কোচিং স্যারও বলেছেন ফোন দিয়ে ছুটি। ইলিয়াস চৌধুরী সকালে চা খেয়ে ঘুমায় আর দেরি করে নাস্তা করে। তাই আজ আতিয়া বেগম দেরি করে রান্নাঘরে ঢুকেছে। হঠাৎ এমন বিকট শব্দে দূরে কোথাও বজ্রপাত হয়েছে বুঝতে পারলেন। যে কিছু হোক আর না হোক, তার প্রিয় ভয় পেয়েছে। তবে এখন রান্না রেখে যাবে কি করে? তাই আর গেল না মন দিয়ে রান্নায়। যত বেলা বাড়ছে ততই আকাশের রং কালো হচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। সাথে বৃষ্টির মাত্রা বেড়ে চলছে। এখানকার পানি গায়ে পড়লে জ্বর আসা স্বাভাবিক। পুরো রুম অন্ধকার করে উদাম গায়ে কোমর অবধি কম্বল টেনে উপর হয়ে ঘুমাচ্ছে ছাদি। সময় মতো উঠে কফি খেয়ে যখন দেখলো বৃষ্টি থামার নামগন্ধ নেই, তখন সে আবার শুয়ে পড়েছে। কাল রাতে সে ঘুমায়নি। ছাদের রুমের চারদিকে অন্ধকার। পিহুর মতে পাতলা পড়ি। ছাদের ঘুম পাতলা একটু শব্দেই ঘুম ভেঙে যায় তার। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ে সাদি। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ধীর পায়ে আড়মোড়া খেয়ে জানালার দিকে এগিয়ে যায় পর্দা সরাতে। পর্দা সরিয়ে দেখার পর বুঝতে পারে বাইরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সূক্ষ্ম কণাগুলো বারবার জানালার স্বচ্ছ কাছে এসে বাড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছে গড়িয়ে। সাদি বেশ কিছুক্ষণ লক্ষ্য করলো সেগুলো। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। পিহু বালিশ ছেড়ে উঠল। তার কানে এখনো বজ্রপাতের সেই বিকট আওয়াজটা বাড়ি খাচ্ছে। যদিও ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজার শখ ছিল তার, এই বজ্রপাতে এসে মেরে দিয়ে গেল। পিহুর খুব কান্না পেল। হঠাৎ মনে হলো ফোনের কথা। পিহু এপাশ ওপাশ করে নিজের ফোনটা দরজার কোনায় পেল। ছুটে গিয়ে তুলে নিল ফোনটা। ভালো করে পরখ করে দেখল না, কিছু হয়নি। জেরিনের কল তখনও কেটে গিয়েছিল। নিশ্চয়ই সেও ভয় পেয়েছে এটা ভেবে।
পিহুর মনে একটু খুশি উকি মারে। হঠাৎ পিহুর মনটা বিষিয়ে যায়। সকাল থেকে সে একবারও আনিতা বেগমকে মামুনি বলে ডাকতে পারেনি। তার খুব নিজের মায়ের কথা মনে পড়ছে, যখন তার মা তার বারবার ডাকার জন্য বিরক্ত হয়ে বলতো, আমি কি হারিয়ে গেছি নাকি যে এত ডাকিস? পিহুর সেই দিনগুলোর কথা মনে পড়ে খুব করে। কই, তার মতো সত্যিই হারিয়ে গেছে। পিহুর উপরে উপরে নিজে আড়াল রাখার জন্য চঞ্চল হওয়ার অভিনয় করে, যদিও কেউ পিহু এতে সফল। সবাই পিহুকে চঞ্চল মনে করে, তবে পিহু বড্ড একা। কেউ নেই তার। কালকে তো মামুনি আর বাবাই বলে ডাকাটাও হারালো। পিহু বিড়বিড় করে বলে উঠল, আসলেই তো, অন্যের বাবা মাকে এসে বলে ডাকবো কেন? আমার নিজের নেই মানে আমার সব শেষ। নিজের থাকলে আগলে রাখো, না থাকলে দূরে ভাগো। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঠিক তখনই দরজার কাছ থেকে গম্ভীর পুরুষলিয়া কণ্ঠ ভেসে আসে, কি বিড়বিড় করছিস আর চোখে পানি কেন? পিহু ভড়কে যায়, পাশাপাশি কেঁপে ওঠে মৃদু। মুখ উঁচু করে দরজার পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আ আ আপনি এখানে? তো এখানে কারে আশা করছিলে? সাদির এমন কথায় পিহু কি বলবে বুঝে উঠতে পারে না, চুপ হয়ে যায়। পিহুকে চুপ থাকতে দেখে সাদি বলে ওঠে, কি আমার কথায় উত্তর দিলি না কেন? পিহু মুখ নিচু রেখে মিনমিনিয়ে বলে, কি কি বলবো? পিহুর এমন মিনমিনে করা শুনে সাদির রাগ ওঠে মাথায়। তবে এই সকাল সকাল রাগ করতে চায় না, তাই ঠান্ডা কণ্ঠে বলল, চোখে পানি কেন? পিহু চুপ রইল। পিহুর চুপ থাকা ছাদের কাছে সব উত্তর পাওয়া হয়ে গেল। তবে পিহুর নিস্তব্ধতা ছাদের খুব রাগ লাগে। ছাদি কথা ঘোরাতে এবার একটু শক্ত কণ্ঠে বলে, তোর নাবিলের সাথে সম্পর্ক কিসের? নাবিলের কথা শোনা মাত্র পিহু কেঁপে ওঠে। ভূত দেখার মতো চমকায় মনে মনে। এমন কি উত্তর দিবে সে? পিহুকে চুপ থাকতে দেখে ছাদি ভারী কণ্ঠে আবারও বলে ওঠে, বল, নাবিলের সাথে তোর সম্পর্ক কি? পিহু চুপ থাকে, কোনো কিছু বলতে পারে না। কাল রাতে সাদির তার কিছু ছেলেপুলের কাছ থেকে নাবিলের বায়োডাটা নিয়েছে, শুধুমাত্র পিহুকে চিনি বলে। আর তারপর দেখা গেল অন্য জায়গায় খেলা হচ্ছে। সাদির তখনই রাগ হয়, তবে প্রকাশ করে না। রাতের মনেই হচ্ছিল পিহুকে গলা চেপে দিতে আর নাবিলকে মেরে দিতে। তবে সে তো সম্ভব না। পিহুকে চুপ থাকতে দেখে সাদির মাথায় রক্ত উঠে যায়। দরজার পাশ থেকে রুমে ঢুকে আসে। সাদিকে রুমে আসতে দেখে পিহু জড়সড় হয়ে যায়। ভয় পায় সে সাদিকে। আর আজ নাবিলের বিষয় জানতে চাচ্ছে। সাদির পিহুর ঠিক এক হাত দূরে এসে থেমে খুব কষ্টে ঠান্ডা গলায় বলে, শেষবার বলছি, নাবিলের সাথে তোর কিসের সম্পর্ক? পিহু জানে এবার কোনো উত্তর না দিলে তাকে কয়েকটা জোরালো চর এর স্বাদ নিতে হবে। তবে পিহু তাতেও রাজি। তাও এই নাবিলের বিষয় বলবে না, কারণ সে জানে না নাবিল কিছু বলেছে কি আদৌ সাদিকে। এখন যদি পিহু উল্টাপাল্টা কিছু বলে, ওদিকে নাবিল যদি অন্য কিছু বলে, তবে দুজনেই ধরা খেয়ে যাবে। সেই জন্য পিহু হাঁটুর ভিতরে মুখ গুজে আরও জড়সড় হয়ে যায়। সাদি পিহুর চুপ থাকা দেখে প্রচণ্ড রেগে যায়। তার দুটো জিনিস খুব অপছন্দের, প্রথমে কেউ তার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলে, আর দ্বিতীয়ত কেউ তার জিনিসের চোখে দিলে। হঠাৎ পিহু অনুভব করে বাতাসে ভাসছে সে। সাথে পুরুষিলের একটা গন্ধ তার নাকে এসে বারবার ধাক্কা দিচ্ছে। পিহু চোখ পিটপিট করে খুলতেই চোখের সামনে ছাদের মুখের একপাশ টের পায় প্রচণ্ড গম্ভীর। তখন তখন ছাদি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পিহুকে জোর করে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। এদিকে পিহু ছাদের কোলে নড়ে উঠতেই ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। সাদি খুব শান্তভাবে নিচে একবার তাকিয়ে পিহুকে নিয়ে নিজের রুমে ঢুকে বিছানার কাছে এসে বিছানার এক প্রকার ছড়ি মারে পিহুকে। তারপর সাদি গটগটে হেঁটে দিয়ে দরজার ছিটকানি সবগুলো লাগিয়ে দেয়, সাথে জানালার দরজা সব লাগিয়ে লাইট জ্বালিয়ে দেয়। ছাদের এমন করা দেখে পিহু ভয় পেয়ে যায়। এদিকে বিছানায় পড়ে নিজের কোমরে ব্যথা ব্যথা পেয়েছে পিহু। চোখের কোণে পানি এসে জমা হয়। সাদি এবার পিহুর সামনে এসে পকেটে হাত গুজে দাঁড়ায়। তারপর পিহুকে পরখ করে শান্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তোর ওড়না কই? সাদির কথায় পিহু নিজের দিকে তাকায়। এতক্ষণে তো গায়ে ওড়না ছিল, এখন কই গেল? পিহু তাড়াতাড়ি করে দুহাত বুক জড়িয়ে ধরে সাদির কম্পিউটারটা টেনে নিল। সাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার ছোট্ট সপ্তাদশের দিকে। সাদির নাবিলের কথা মনে পড়তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। মুখের ভাবগতি শক্ত হয়ে গেল।
সাদি এবার বেশ কঠিন কণ্ঠে বলল, এবার বল নাবিলের সাথে সম্পর্ক কি? এবার না বলে তোরে মেরেই ফেলবো। পিহু কেঁপে ওঠে। তবে কি বলবে সে? যে নাবিল তার বয়ফ্রেন্ড? না, এই কথা বলে সাদি তাকে মেরে ফেলবেই। পিহু এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। এটাই একমাত্র উপায়। পিহুর এমন কান্না দেখে সাদি বেড সাইডে রাখা কাচের পানির জগটা ছুঁড়ে মারল মেঝেতে। সাথে সাথে বিকট শব্দে ভেঙে গেল জগটা। পিহুর কান্না থেমে গেল। সাদির রাগী দৃষ্টি দেখে পিহু আস্তে করে বলে উঠল, নাবিল ভাই হলো জেরিনের ভাই। জেরিন কে? নাবিল ভাইয়ের বোন। জেরিন তোর কি হয়? বেস্ট ফ্রেন্ড। তো নাবিল তোর কি হয়? ভাইয়া। তুতলাচ্ছিস কেন? ক কই? তো আজকাল মানুষের ভাইয়ার সাথে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেস, বাহ। কথাটা বেশ ব্যঙ্গ করে বলল সাদি। তবে পিহুর অন্তরাত্মা কেঁপে ওঠে। পরশু রাতে নাবিল ওর বন্ধুদের সাথে ডেয়ার নেওয়ার কারণে স্ট্যাটাস দিয়েছিল, সেটা ডিলিট করতে মনে নেই। পিহুর চুপ থাকা দেখে সাদির রাগ ওঠে, তবে কিছু বলে না। মাথা গরম। মেয়েটা এখন কথা না বলে নির্ঘাত মার খেয়ে অসুস্থ হয়ে যেত। সাদি শান্ত রেখে আবারও বলল, তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ার। তোর বয়স কত? 17 বছর। কয় মাস? 9 মাস। ও, তোরে কৈফিয়ত দিব কেন? সাদির কথা পিহু কেঁপে ওঠে। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে, চোখে পানি কেন? আমি কিছু বলেছি? আপনি চাচিকে বলে দিবেন সব। উনি খুব কষ্ট পাবে, দয়া করে বলেন না। সেটা আমার ব্যাপার, তুই যা এখান থেকে, রাগাস না। পিহু সাদির হাত ধরে ফেলে। পিহুর চোখের এক ফোঁটা অশ্রু এসে পড়ে সাদির হাতে। পিহু কেঁদে ফেললে সাদি বিরক্ত রাগ মিশ্রিত এক অনুভূতির শিকার, এক নিষিদ্ধ চাহনা তার মনে উদলে পড়ছে। সাদি পিহুর হাত ঝাড়া মেরে ছাড়িয়ে সপটে চড় বসালে পিহুর গালে। পিহুর টাল সামলাতে না পেরে বিছনায় পড়ে গেল। সাদিও বুঝলো না নাবিলের ব্যাপারে মাথায় আসলোই কেন। তার প্রচণ্ড রাগ হচ্ছে, শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে সব কিছু। সাদির চড় খেয়ে পিহু হতভম্ব, চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। সাদি বেশ ভারী কণ্ঠে বলে উঠল, আমার রুম থেকে বের হ, আই সে গেট আউট। সাদির কথা পিহুর কানে গেল না। তবে পিহুর প্রচণ্ড রাগ হলো, সাথে প্রচণ্ড অভিমান। তবে অভিমানটা কার উপরে হলো? হয়তো নিজের উপর। সাদি পিহুর হাত ধরে জোরে টেনে উঠে দাঁড় করালো। তবে পিহুর সাদা মুখচ্ছিরি কাত করে কাঁদতে লাল বটু ধারণ করেছে। সাদি সেদিকে তাকিয়ে মায়া হলো, তাই ধীর কণ্ঠে বলল, মার না খেতে চাইলে বের হও আমার রুম থেকে। পিহুও আর মন চাইল না। ভেঙে যাচ্ছে হৃদয়, খুব কষ্ট হচ্ছে, সব কথা মনে পড়ছে অল্প করে, যাতে কষ্টের কথা। পিহুর রাগ হয় সেটা নিজের উপরে। এমন পরিবারে জন্ম নেওয়ার জন্য প্রচণ্ড রাগ। পিহু উল্টো পাশ ঘুরতেই সাদির চোখ গেলে পিহুর ঘাড়ের পাশের দিকে। কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়েছে। সাদি কিছু না ভেবে পিহুর ঘাড়ে হাত দেয়। সাদির হাত দিতে দেরি, তবে পিহুর ঘুরে সাদিকে চড় দিতে দেরি হয় না। পিহুর রাগে বসে বসে জোরেই চড় লাগায় সাদির গালে। সাদির চোখ বড় করে তাকায়। পিহু বেশ কঠিন কণ্ঠে বলে, এখন কি আবার আমার শরীর লাগবে আপনার? 3 বছর আগে এই মেয়েটাকে একবার নরযন্ত্রণা দিয়ে ভালো লাগেনি আপনার? পুরো বিয়ে বাড়ির মানুষের সামনে অপদস্থ হয়েছি আমি। এখন আবার একা পেয়ে রাগ ঝাড়বেন আমার শরীরের উপর? কি পেয়েছেন কি আপনি? আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন আপনি। আমার সব কিছু কেড়ে নিয়েছেন। সব কিছু। জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আপনি। পিহু কথা শেষে করতে না পেরে তার আগেই রক্ত লাল চোখে নিয়ে সাদি। পিহু আর কিছু বলার আগেই সাদি ঠাস ঠাস করে পরপর দুটা চড় মারে পিহুর নরম গালে। সাথে সাথে ছিটকে দূরে চলে যায় পিহু। চোখ ছাপিয়ে পড়তে থাকে নোনা জল। ভূমিকম্প ন্যায় নাড়িয়ে দিয়েছে সাদি তার গালকে, যেন গালের সব দাঁতগুলো খুলে এক্ষুনি বের হয়ে চলে আসবে। পিহু কিছু বলতে পারে না। তার আগে সাথে প্রচণ্ড রাগে পিহুর লাল হয়ে যাওয়া গাল চেপে ধরে কঠিন রাগী কণ্ঠে বলে ওঠে, ইউ আর এ ব্রেনলেস গার্ল। এই তুই কি বললি? তোরে আমি ছুতে চাই বলে তোর গায়ে হাত দিচ্ছি? সাদি পিহুর গাল চেপে রেখে ঘাড়ে হাত দেয়। সেই রক্তে মাখা স্থানে হাত দেয়। পিহু চোখ বন্ধ করে নেয়। তখন বিছানা থেকে আলপিন ফুটে গেছিল ঘাড়ে, সেটা ভুলে গেছিল সে।
সাদি রক্ত এনে পিহুর সামনে ধরে দেখায়। পিহুর গাল ধরায় ওর চোখ দিয়ে বাধাহীনভাবে পানি পড়ছে। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ভেদ করে হাত গালের ভিতরে প্রবেশ করবে। সাদি পিহুকে ছেড়ে দেয়। পিহুর রাগ কমা যেমন আরো বেড়ে যাচ্ছে। খুব কষ্ট হলে যেমন রাগ বাড়ে, ঠিক সেটা পিহুর ক্ষেত্রে হচ্ছে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে পিহুকে ছেড়ে দেয়। সাদি পিহুকে ছেড়ে দিতেই পিহু আবারও বলে, কি হলো, মারবেন না আমাকে? মেরে ফেলুন আমারে। আমরা তো মেরে ফেলতে চান। মারছি না আমি, তাই রাগ হচ্ছে আপনার। আরো জোরে মারেন আমাকে। এবার সাদির রাগ আকাশে উঠে যায়। যদিও রাগ কন্ট্রোল করতে চাচ্ছিল, তবে তার হয় না। ঠান্ডা মাথায় থেকে গা থেকে টি শার্ট একটানে ছিঁড়ে খুলে ফেলে, ছুঁড়ে মারে মেঝেতে। সাথে সাথে উন্মুক্ত হয় সাদির জিম করা খালি বক্ষ। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। বাইরের ক্রান্তি এমনিতেও অনেকে ছাদের উপরে ক্রাশ খাওয়া পাবলিক ছিল। ছাদের এই অবস্থা থেকে পিউ ঘাবড়েও যায়। সাদি পিউর মুখ আবারও চেপে ধরে, সাথে এক হাত দিয়ে টেনে এনে বিছানায় ফেলে দিয়ে পিউর দিকে ঝুঁকে যায়। পিউ আর বাদ মানে না, ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। ছাদির আগে গর্জে উঠে বলে, তোরে সত্যি মেরে ফেলবো কুত্তার বাচ্চা। তুই নাবিলের সাথে পার্কে কেন গেলি? ও তোর কি লাগে? আমার কষ্টে গড়ে তোলা রাজত্বে এই নাবিল বসবাস করবে, তার আগে আমি রাজত্ব ধ্বংস করে দিব। পিহু জানতো সব কথা আজ উঠবে। আজ সকালে সে হেসেছিল বলে আজ এখন বার কপালে তো দুঃখ। পিহু মুখ চাপা অবস্থায় বলল, আমার ছাড়েন। অস্পষ্ট স্বরে এতে সাদির রাগ আরও দ্বিগুণ হলো। সাদি আরও রাগে বলে উঠল, তোর জন্যই আমার জীবন শেষ হয়েছে। আমাকে 3টা বছর পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তুই কি বললি? তোকে ছোঁয়ার জন্য আমি বসে থাকি? এই শোন, তোর মতো হাজারটা রাস্তায় পাওয়া যায়। তুই আসিস বলে এত প্যারা আমার লাইফে। ভালো মুখ দিয়েই বলে যা ইচ্ছে অপবাদ দিবি। কি আছে তোর এই শরীরে? কিছুই নেই। চলে যেতে পারিস না? আমার বাপ মার দিকে চাস কেন? লজ্জা করে না তোর? বের হ। নিজের বাপ মারে খেয়েছিস, এখন আমারটাকেও চাস? সাদির পিহুর গাল ছেড়ে দেয়। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কি থেকে উল্টাপাল্টা বলছে সে জানে না। তবে একটাও তার মনের কথা ছিল না। এদিকে পিহু শান্ত হয়ে যায়। চোখের মনি শান্ত। ছাদি দূরে সরে যেতেই পিহু উঠে বসে। ছাদির শেষ কথা শুনে পিহুর বুকে তীরের মতো বিচ্ছে। আসলে তো সে কেন আছে এখানে? আর তার বাপ মাকেই কেন চাচ্ছে? ছাদি রাগ কন্ট্রোল করার জন্য গ্লাসে থাকা পানিগুলো ঢকঢক করে খেয়ে নেয়। পিউ শান্তভাবে উঠে দাঁড়ায়। তারপর উল্টো দিকে ফিরে থাকার সাথে দৃশ্যমান পিঠের দিকে তাকে ভাঙা কণ্ঠে বলে ওঠে, বুঝলেন, আমি যখন আমিহীন একটা পুরো পৃথিবী আমাকে উপহার দিয়ে চলে যাব, ঠিক সেদিন বুঝবেন আমার শূন্যতা। পিউ হেঁটে চলে আসতেই চাই, দরজা দিকে তার পা যেন চলছেই না। খুব কষ্ট হচ্ছে তার। আঘাত যখন বুকে গিয়ে লাগে তখন আর কিছু ভালো লাগে না। একটা কথা কতবার আঘাত দিতে পারে সেটা পিহু শিরায় শিরায় উপলব্ধি করতে পারছে। ছাদি বিছানায় বসে পড়ে। কি থেকে কি বলে ফেলছে নিজেও বুঝতে পারছে না। হয়তো একটু বেশি করেছে সে। পিহু ধীরে ধীরে দরজার কাছে এসে একটানে দরজার ছিটকানি খুলে ফেলে। রুম থেকে বেরিয়ে গেল। সাদি এক পলক সেদিকে তাকেও কিছু বলল না। পিহু রুম থেকে বেরিয়ে কিছু দূর যেতেই নিচ থেকে আতিয়া বেগম পিহুকে ডাকলো। তবে অভিমানী পিহুর পা দাঁড়ালো না, সোজা ছাদে উঠে গেল পিহু।